আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। প্রতিনিয়ত দুর্নীতির এত বিস্ময়কর খবর প্রকাশিত হচ্ছে যে তাতে বাংলাদেশের জনগণ এখন বিস্মিত হওয়ার ক্ষমতাও প্রায় হারিয়ে ফেলেছেন। নাগরিকরা এখন আর বিস্মিত হন না। দুর্নীতির খবর প্রকাশ হলে এখনও হইচই হয়, কিন্তু তাতে একটা কৌতুকের চিত্র আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। মানে দাঁড়াচ্ছে, জানা খবর আবার নতুন করে জানালে মানুষ তাতে কোনো নতুনত্ব খুঁজে না পেয়ে সেগুলো নিয়ে বিভিন্ন ফান পোস্ট তৈরি করে, ট্রল করে বিনোদন নিতে চেষ্টা করে। যেমন পিএসসির সাবেক ড্রাইভার, চেয়ারম্যানের সাবেক ড্রাইভার আবেদ আলীর গল্প নিয়েও আমরা দেখতে পাচ্ছি। তবে সৈয়দ আবেদ আলীর গল্পটি সিনেমাকেও হার মানায়, কিন্তু তার যে উত্থান এবং বিপুল দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে তাতে মানুষ বিস্মিত না হয়ে বরং রোমাঞ্চিত বোধ করছে বলা যায়। আর এই রোমাঞ্চে বাবা সৈয়দ আবেদ আলী এবং পুত্র ছাত্রলীগ নেতা, ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়াম যেভাবে নিজেদের দানবীর, গরিব দরদি ও ধর্মপরায়ণ হিসেবে প্রচার করেছে তা যেন এই দুইজনকে মুহূর্তেই ভাইরাল করে ছেড়েছে। একজন আবেদ আলী আসলে বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থারই প্রতিচ্ছবি। যেন আবেদ আলী মিথ্যা তথ্য দিয়ে চাকরি নিয়েছে। এর আগে তিনি কুলি হিসেবে ঢাকাতে কাজ করেছেন। অনেক কষ্টে নিজেকে তিনি তৈরি করেছেন বলে নিজেই বিভিন্ন বক্তব্যে বলেছেন। অনেক কষ্টকে সফলতার গল্প হিসেবে প্রচার করে তিনি এলাকার মানুষের কাছে দানবীর, সমাজদরদী হিসেবে নিজেকে হাজির করেছেন বা জাহির করেছেন। নিজেকে তিনি ন্যায় এবং পরিশ্রমের মাধ্যমে ছোট থেকে বড় হওয়ার উদাহরণ হিসেবে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন এবং একই সাথে বাড়াবাড়ি রকমের নিজের ধর্মকর্মের প্রচার করে তিনি এক পরহেজগার প্রতিমূর্তি গড়ে তুলেছেন এলাকাবাসীর সামনে। আর তার এই মহানুভবতার প্রচার বাবা ছেলে মিলেই সোশ্যাল মিডিয়াতে করতেন এবং সহাস্য বদনে মিডিয়ার সামনে নিজেই বলেছেন প্রশ্ন ফাঁসের টাকা তিনি আল্লাহর রাস্তায় খরচ করেছেন। আমি ইসলামের বিষয়ে কোনো বিশেষজ্ঞ নই, তবে এটা জানি যে ইসলামের যে কোনো ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল বা সৎভাবে জীবিকা উপার্জন করা। এখন এই মূলনীতি ভঙ্গ করে বাকি সব কিছুতে নিজের শ্রেষ্ঠত্ব এবং গৌরব প্রমাণের সাথে এখনকার ক্ষমতার একটা সাদৃশ্য আছে, আর সেটা হচ্ছে যে ভোটাধিকার জনগণের অন্যতম মৌলিক সাংবিধানিক অধিকার। এবার এই অধিকার হরণ করে বাকি সব কিছু জনগণের জন্য করা হচ্ছে বলে প্রচার করা হয়, সেটা আমরা প্রতিনিয়ত দেখি। জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদে জনপ্রতিনিধি নির্বাচনের যে সাংবিধানিক নীতি রয়েছে সেটা সংবিধানের দোহাই দিয়েই লঙ্ঘন করা হচ্ছে। ফলে গোড়ায় গলদ রেখে বাকি সব কিছুতে অতি সিরিয়াস মনোভাব দেখানোর যে নীতি আমরা আবেদ আলীর মধ্যে দেখছি তা যেন রাষ্ট্রের ক্ষমতা চর্চার এক ধরনের বা ক্ষমতার চর্চার ধরনেরই এক নিপুণ প্রতিচ্ছবি। অন্যদিকে এক একজনের দুর্নীতির খবর প্রকাশিত হয় আর সোশ্যাল মিডিয়াতে তিনি ভাইরাল হয়ে ওঠেন। এর কারণ কি? আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে জনগণ এই দুর্নীতির বিরুদ্ধে সরকারের কোনো অঙ্গীকারই যেহেতু বিশ্বাস করে না এবং যাদের তথ্য বের হচ্ছে এরা প্রথমে সরকারের সমর্থক, পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী বলে, ফলে জনগণের সরকার নিজেদের লোকদের বিরুদ্ধে নিজেদের প্রয়োজনীয় অভিযান চালাচ্ছে। এতে রাষ্ট্র বা জনগণের কোনো কল্যাণ নেই এমনভাবেই দেখে থাকেন অনেকে। তাই এই সব খবর নিয়ে বিনোদন এবং কৌতুক করা ছাড়া তাদের হাতে আর কোনো অপশন নেই, কারণ প্রতিবাদ করে বিরুদ্ধ মত প্রকাশ করে তারা নিজেদের অনেক কাছের বা অনেক নেটিজেনকে রাষ্ট্রের নির্যাতনের মুখে পড়তে দেখেছে। ফলে এই সব বিষয় তো ভাইরাল হওয়ার মতো ঘটনা নয়। এগুলোকে জনগণ সিরিয়াসলি নিলে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান এবং দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের আওয়াজ শুনতে পাওয়া যেত। অন্যদিকে বিরোধী দলগুলো রুটিন সমালোচনা করছে, আমরা লক্ষ্য করছি, কিন্তু যেহেতু তাদের আমলেও দুর্নীতি হয়েছে এবং নিজেদের অনেক লোক দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেছেন, সংখ্যাটা যত কমই হোক, যেখানে মিডিয়ার খবরই বলা হচ্ছে আবেদ আলী যে পৃষ্ঠ ফাঁসের সাথে জড়িত তা 1 দশক আগেই প্রশাসন জানতো। এই 1 দশক কেন অপেক্ষা করা হলো তাহলে? এখন কেন তাদের নিয়ে এমন হট্টগোল শোনা যাচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে এই সরকারের কোনো সদিচ্ছা, এটা যা হচ্ছে এটা সরকারের কোনো সদিচ্ছার প্রতিফলন নয়, এটা সরকারের কৌশলেরই অংশ বলে মনে করছেন কেউ কেউ। অর্থাৎ শুধু একজন আবেদ আলী নন, গোটা বাংলাদেশের দুর্নীতি অকস্মাৎ বৃদ্ধি পেয়েছে তা নয়, কিন্তু সময়ে সময়ে এ নিয়ে আলোচনার যে ঝড় উঠে, এই দফার আলোচনা
তার চেয়ে খানিকটা বেশি প্রেক্ষাপট হচ্ছে 21 মে যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসেবে যুক্তরাষ্ট্র দুর্নীতির কথা উল্লেখ করেছিল। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটি নেওয়া হচ্ছে সেকশন 7031C এর আওতায় স্মরণ করা দরকার। ফরেন রিলেশনস অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের এই বিধির উপশিরোনাম হচ্ছে অ্যান্টি ক্লেপ্টোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস। আজিজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে এই আইনের ব্যবহার যেটা লক্ষণীয় তা হচ্ছে ক্লেপ্টোক্রেসি বিশেষ্যটির ব্যবহার। সাধারণ জ্ঞান থেকেও এটা বোধগম্য যে সাধারণভাবে দুর্নীতি, এমনকি যদি তা বড় আকারের আর্থিক দুর্নীতি হয়, তবে তাকে ক্লেপ্টোক্রেসির আওতায় আনা সম্ভব নয়। দুর্নীতির সঙ্গে ক্ষমতার একটা ঘনিষ্ঠ যোগসূত্র ছাড়া ক্লেপ্টোক্রেসি প্রতিষ্ঠা বা বিস্তার লাভ করে না। ফলে আমরা ধরে নিতে পারি যুক্তরাষ্ট্র এদিকটার উপর জোর দিতেই ক্লেপ্টোক্রেসি বিশেষ্যটি ব্যবহার করেছিল, এমনটা মনে করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজ। সম্প্রতি তিনি এক লেখায় মন্তব্য করেন যে দুর্নীতি বিষয়ক এসব ঘটনার সর্বশেষে বিষয় হচ্ছে সরকারি কর্ম কমিশনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের 2 জন উপপরিচালক, 1 জন সহকারী পরিচালক সহ 17 জনকে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে পিএসসির সাবেক পরিচালক সৈয়দ আবিদ আলী আছেন। তাকে নিয়েও ইতিমধ্যেই অনেক খবর বের হচ্ছে। এই ফাঁসের ঘটনা ঘটেছে 2015 সাল থেকে। ফাঁসের ঘটনা নিয়ে আগেও কথা হয়েছে, কিন্তু পুলিশের কোনো ধরনের তৎপরতা তখন আমরা দেখতে পাইনি। এখন তাদের কর্মতৎপরতার গতি দেখার মতো। আর এই তৎপরতার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, এ বিষয়ে কমিশনের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা কিছুই জানতেন না। এটা কেবল এ ঘটনার ক্ষেত্রেই প্রশ্ন নয়, প্রশ্ন অন্যান্য কথিত দুর্নীতিবাজের ব্যাপারেও। তারা সরকারের অংশ হিসেবে থেকেছেন, ক্ষমতাকে ব্যবহার করেছেন, কিন্তু তাদের যারা নিয়োগ দিয়েছেন, পুরস্কৃত করেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, তারা এর কিছুই জানতেন না। এটা মনে করবার কোনো কারণ আছে? অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আগামী কিছুদিন বাংলাদেশের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কথিত দুর্নীতিবাজদের বিষয়ে আলোচনা, এমনকি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশও অব্যাহত থাকবে। এগুলো যে বাংলাদেশের সমাজে প্রশাসনে ব্যাপক আকারে শিকড় গড়ে বসা দুর্নীতির চশমানেই প্রকাশ করছে, সেটিও নাগরিকরা জানেন। তাদের প্রতিদিনের জীবনেই তারা উপলব্ধি করতে পারেন। এই খবরাদির পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীনরা এমন ধারণাই দেবেন যে দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর, কিন্তু প্রায় প্রতিটি ক্ষেত্রেই দুদকের ভূমিকা ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল ধরনের। কাজেই এসব দুর্নীতির সঙ্গে ক্ষমতা কাঠামোর প্রত্যক্ষ সংশ্লিষ্টতা আছে বলে মনে করেন প্রফেসর আলী রিয়াজ। আমাদের সতর্ক থাকতে হবে, কোনো ব্যক্তির দুর্নীতির ঘটনার বর্ণনা যেন এই ধারণায় প্রতিষ্ঠা দিতে সাহায্য না করে এগুলো ক্ষমতাসীনদের অজ্ঞাতে ঘটেছে এবং সামগ্রিক শাসন ব্যবস্থার সঙ্গে তার কোনো যোগসূত্র নেই, এরকম ধারণা যেন আমরা না পাই, বরং ক্ষমতাসীনরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, এরকম একটা ধারণা দেবার চেষ্টা হচ্ছে। ক্ষমতাসীনরা তাই চান, কেননা এই ধরনের ধারণা ক্লেপ্টোক্রেসিকে বৈধতা দেবে। মনে রাখতে হবে, ক্লেপ্টোক্রেসি 1-2 দুর্নীতিবাজ তৈরি করে না। ক্লেপ্টোক্রেটিক ব্যবস্থায় দুর্নীতিবাজের সংখ্যায় অগুন্তি, ব্যবস্থার বদল না হলে এ সংখ্যা বাড়তে থাকে। এটাই হলো দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের তথাকথিত জিরো টলারেন্স নীতির আসল রহস্য, এমনটাই মন্তব্য করেছেন প্রফেসর আলী রিয়াজ। এখন কথা হলো, সরকারের প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, দুর্নীতিতে ছেয়ে গেছে সব, আর সরকার শুধু ভালো। তারা চায় একটা সৎ এবং নিয়মতান্ত্রিক প্রশাসন চালাতে। এটা কোনো নাগরিক এখন আর বিশ্বাস করেন না, কারণ জনগণের সাথে বিশ্বাসের সম্পর্ক গত 3টে নির্বাচনের মাধ্যমে সরকার নস্যাৎ করে দিয়েছে। জনগণ নয়, ক্ষমতার জন্য প্রশাসনকে নিজেদের অনুকূলে ব্যবহার করতে গিয়ে আজ এই অবস্থা হয়েছে। আর এটা যে সরকার জানতো না তা না। কাজেই এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে অভিযানের বিষয়টি অনেকটা গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার মতো ব্যাপার। মাঝারি ও ছোট কর্মচারী ছাড়া বড় বড় যে কয়জনের নাম সামনে এসছে, তারা নিরাপদে দেশ ত্যাগ করতে পেরেছেন। এটা নিয়ে আমি আগেও কথা বলেছি। এবং দেশ ত্যাগ করার সুযোগ সরকার কঠোরভাবে বন্ধ করলে দেশ ত্যাগ করা সম্ভব হতো না, এটাও জনগণ জানেন। ফলে সরকারের এই ধরনের কর্মকাণ্ড বিশ্বাসযোগ্য করতে হলে আগে গোড়ার গলদটাও ঠিক করতে হবে। আবেদ আলী মডেলের কল্যাণে জনগণ সরকারের কোনো কিছুর উপরেই আর আস্থা রাখে না। জনগণ তাদের নাগরিক অধিকার, ভোটাধিকার ও মর্যাদা ফেরত চান। তারা তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে চান। তাদের অধিকার ফেরত দিয়ে সরকার
আগে জনগণের আস্থা অর্জন করতে হবে। তা না হলে এই সব লোক দেখানো আয়োজন জনগণের জন্য কৌতুকের বিষয় হিসেবে হাজির হবে। জনগণ এগুলো নিয়ে মুখরোচক আলোচনা ও ট্রলে মেতে থাকবে। কাজেই আগে গোড়ার গলদ ঠিক করতে হবে। তা না হলে এইভাবে জনদৃষ্টি আকৃষ্ট করার প্রচেষ্টা সমস্যার সমাধান করতে পারবে না। সমাজের সর্বস্তরে অসন্তোষ এবং বিক্ষোভ তৈরি হতে থাকলে তা সরকারকে যে কোনো সময় বিপদে ফেলে দিতে পারে। এই বিষয়টিও আশা করি সরকার মাথায় রাখবেন। আমার কথা এতক্ষণ ধরে শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই নিরাপদে থাকবেন এবং ভালো থাকবেন।